আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গতকালকে আমি যখন ডক্টর ইউনূসের দেওয়া ভাষণ নিয়ে কথা বলছিলাম, তখন আমি একবার বলেছিলাম যে বিএনপি কেন এতগুলো নোট অফ ডিসেন্ট দিল এই জুলাই সনদের সময় যখন আলোচনা হয় তখন, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। আমরা সবাই জুলাই সনদ নিয়ে হইচই করছি। আমরা সবাই বলছি যে জুলাই সনদের বিপক্ষে কে, জুলাই সনদের পক্ষে কে। কিন্তু আপনারা কি কেউ একবার ভেবে দেখেছেন আসলে জুলাই সনদের মধ্যে আছেটা কি? জুলাই সনদটা বাস্তবায়িত হলে দেশে কি আসলে শান্তির সুবাতাস বয়ে যাবে? আসলে কি দেশে গণতন্ত্র ভরে যাবে? এটা কি আসলে বিএনপির জন্য অথবা যে সরকারটা ক্ষমতায় আসবে তাদের জন্য খুব একটা গ্রহণযোগ্য হবে? এবং এই সনদ মানলে কি দেশ চালানো খুব স্মুথলি দেশ চালানো সম্ভব হবে? এই সমস্ত নানা বিতর্ক কিন্তু আছে। কিন্তু না জেনেই একটা প্রচারণা চালানো হচ্ছে যে জুলাই সনদ বিএনপি চায় না, অথবা অমুক দল চায় না, তমুক দল চায়, এইগুলি নানা রকম কথা। যারা এই সনদটা প্রণয়ন করেছেন তারা কি খুবই সৎভাবে গণতন্ত্রের প্রতি অনুগত হয়ে দেশের মানুষকে একটা গণতান্ত্রিক প্রবাহের মধ্যে মানুষকে প্রবাহিত করার জন্য তারা কি কাজটা করেছেন? আসলে একটু আলোচনা করি। তার আগে আমি একটু বলে নেই যে ডক্টর ইউনূস গণভোটের যে আয়োজন করতে যাচ্ছেন, সেই গণভোটে যে 4টা প্রশ্ন থাকবে যার উপর আপনাকে হা বলতে পারে। আপনি যদি হা ভোট দেন তার অর্থ হচ্ছে আপনি এই 4টা প্রস্তাবকে স্বীকার করলেন। যদি নাও ভোট দেন তাহলে আপনি বললেন যে আপনি 4টা প্রস্তাবকেই না বললেন। কারো কারো এমন হতে পারে যে আমি একটা প্রস্তাবের পক্ষে আর 2টা প্রস্তাবের পক্ষে না, অথবা আরেকটা প্রস্তাবের পক্ষে। এমন তো হতেই পারে, কিন্তু তার কিন্তু কোনো অপশন নাই। হ্যাঁ বললে 4টাই হ্যাঁ, না বললে 4টাই না। তো এটা কিন্তু অনেকের জন্য একটা বড় কষ্টের ব্যাপার হবে। আমি হয়তো খুব চাই যে আমি 2টো ব্যাপারকে হ্যাঁ বলতে চাই, আর 2টো ব্যাপার আমার পছন্দ না। আমি কি করব? যদি হ্যাঁ দেই তাহলে যেটা আমার পছন্দ না সেটাকে আমার স্বীকার করতে হবে। আর যদি না দেই তাহলে যেগুলিকে আমার পছন্দ সেগুলিকে অস্বীকার করতে হবে। বিষয়টা কিন্তু জটিল। আবার এই 4টা প্রস্তাবের মধ্যেও কিন্তু অনেকগুলো ছোট ছোট প্রস্তাব আছে। আমি কেবল একটা প্রস্তাব নিয়ে আজকে আলাপ করবো, একদম প্রথম প্রস্তাবটা নিয়ে আলোচনা করব। এবং সেটার ব্যাপারে বিএনপি জুলাই সনদে কি বলেছিল সেটাও বলবো, এবং কেন বলেছিল সেটা আপনারাই বুঝতে পারবেন। কতে কি বলা হয়েছে? কতে বলা হয়েছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খুব ভালো। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে এই ব্যাপারে সবাই একমত হয়েছেন। নির্বাচন কমিশন কিভাবে গঠন করা হবে এ ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। কিন্তু ওই যে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা জুলাই সনদে কি সবাই একমত হয়েছেন? আচ্ছা, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? আমি দুই একটা উদাহরণ দেব। যেমন ন্যায়পাল নিয়োগ। ন্যায়পাল একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সরকারি কর্ম কমিশনের নিয়োগ, মানে পিএসসি যেটাকে বলি আমরা, সেই পিএসসির যে নিয়োগটা হয়, পিএসসির চেয়ারম্যান মেম্বার যারা হয়, এটা হলো একটা সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ মানে তারা শপথ নিয়ে এই পদগুলিতে আসে, এবং শপথ নেওয়ার পর তাদের মেয়াদের আগে যদি তারা নিজেরা পদত্যাগ না করে তাদেরকে আপনি সরাতে পারবেন না। এটা সাংবিধানিক পদ। আরেকটা সাংবিধানিক পদ আছে যে মহা হিসাব পরীক্ষক ও নিয়ন্ত্রক, মানে অডিটর জেনারেল যেটাকে আমরা বলি আর কি, সমস্ত হিসাব নিকাশ থেকে। আরেকটা হলো দুদক, দুর্নীতি দমন কমিশন। এই যে পদগুলো, এগুলো হলো সাংবিধানিক পদ। এই সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে ওনারা বলছে যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে এটা নিয়োগ করা হবে। ইন্টারেস্টিং হলো এই 4টা নিয়োগের ক্ষেত্রেই বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট মানে কি? আপত্তি করেছে। এখন যেগুলিকে বিএনপি আপত্তি করেছে, অন্যান্য দল, কয়েকটা দল আবার মানে বিএনপি সহ কয়েকটা দল আপত্তি করেছে, এবং কোনো কোনো দল এটাকে সমর্থন করেছে। তো সেইটাকে আপনি জুলাই সনদ যদি আপনি মানেন তাহলে আপনি কোনটা মানবেন? বিএনপির আপত্তিটা মানবেন, নাকি বিএনপি ছাড়া অন্য যারা অনাপত্তি করছে এটা মানবেন? তো এটাকে আপনি কিভাবে এখানে আনলেন? জনগণ হা বললো, জনগণ কোনটাতে হা বললো? কারণ জুলাই সনদে তো বিএনপির লোকের আপত্তি করছে। আচ্ছা চলেন দেখি, আমরা একটু দেখে নেই যে বিএনপির আপত্তিটা কেন আসলে, আমরা একটু বুঝে নেই
যে আসলে ন্যায়পাল নিয়োগে কি বলা হয়েছে, পিএসসি চেয়ারম্যান নিয়োগ, পিএসসির মেম্বার চেয়ারম্যান নিয়োগ করা কীভাবে হয়েছে, এটা আমরা একটু বুঝি। ন্যায়পাল নিয়োগের জন্য নিয়মটা কী হয়েছে? ন্যায়পাল নিয়োগ করা হবে, এই ন্যায়পাল যারা ঠিক করবেন এরকম একটা 7 সদস্যের একটা কমিটি হবে। সেই কমিটিতে কে কে থাকবেন? থাকবে স্পিকার। আগে বলে নেই, এরা কিন্তু স্পিকার কি হবে, ডেপুটি স্পিকার এগুলো বলা হয়েছে জুলাই সনদে। স্পিকার হবেন সরকারি দলের লোক, তাহলে 7 জনে একজন হলেন স্পিকার, আরেকজন এবং সংসদ নেতা, মানে যিনি সংসদের নেতা হবেন, মানে প্রাইম মিনিস্টার আর কি। তো উনিও সরকারি দলের লোক, দুজন হলো গভর্নমেন্ট দলের লোক। আর রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন। রাষ্ট্রপতি এই পদটাই হলো একটা নিরপেক্ষ পদ হবে, এটা কোনো দলের পদ হবে না। যদি রাষ্ট্রপতি একজন নিরপেক্ষ হন, তাহলে উনি একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করবেন, তাহলে এটা হলো নিরপেক্ষ ব্যক্তি। প্রধান বিচারপতির একজন প্রতিনিধি হবেন, এখানে আসবেন। তো প্রধান বিচারপতি এটাও একটা দলনিরপেক্ষ পোস্ট। তো ধরা যাক উনিও একজন নিরপেক্ষ ব্যক্তিকে মনোনয়ন দিলেন, তাহলে 2 জন পেলাম সরকারি দলের, 2 জন পেলাম নিরপেক্ষ। তারপরে আসবে ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার কিন্তু এই জুলাই সনদে বলা হয়েছে এটা হবে বিরোধী দলের কেউ একজন। আর হবে বিরোধী দলের প্রধান, মানে বিরোধী দল যেটা হবে তার যে প্রধান ব্যক্তি হবেন, মানে বিরোধী দলের নেতা যিনি, উনি হবেন। আর হবেন কে? দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান। তাহলে কি হলো এখানে? ডেপুটি স্পিকার, বিরোধী দলের প্রধান এবং দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান, এই তিনটাই কিন্তু বিরোধী দলের। তাহলে কি দেওয়া হলো? ন্যায়পাল নিয়োগে যে 7 জন সদস্য থাকবে, তার মধ্যে 2 জন থাকবে সরকারি দলের, 2 জন থাকবে দল নিরপেক্ষ, আর 3 জন থাকবে বিরোধী দলের। তো বিএনপি তো সরকারে যেতে চাচ্ছে, তারা ভাবছে তারা সরকারে যাবে, এখন তারা ন্যায়পাল নিয়োগে তাদের লোক থাকবে মাত্র 2 জন, আর বিরোধী দলে থাকবে 3 জন। সরকারি দলকে এটা মানবে? 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 আপনি মানবেন? আপনি যে সরকারি দলে যান। আচ্ছা ঠিক আছে, আরেকটা আসি, সরকারি কর্ম কমিশন মানে পিএসসি। পিএসসির যে 3টা পিএসসি হবে, পিএসসির যে নিয়োগ করা হবে, যাদেরকে নিয়োগ করা হবে, সেই নিয়োগের একটা 7 জনের কমিটি থাকবে। সেই 7 জনের কমিটিতে কে কে থাকবেন? থাকবেন স্পিকার, উনি হলো সরকারি দলের, আর থাকবেন চিফ হুইপ, উনিও সরকারি দলের, ডেপুটি স্পিকার উনি বিরোধী দলের, তারপরে বিরোধী দলের চিফ হুইপ, তাহলে হলো 2 জন বিরোধী দলের, দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি, তাহলে 3 জন হলো। আর হলো গিয়ে শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, এবং তাকে হতে হবে বিরোধী দলের। আর হলো জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য, তিনি হবেন বিরোধী দলের। তার মানে এই 3টা সরকারি 3টা কর্ম কমিশনের সদস্যদের নিয়োগের জন্য যে কমিটি হবে, সেই কমিটিতে 2 জন থাকবে সরকারি দলের আর 5 জন থাকবে বিরোধী দলের। তো সরকারি দল এটা মানবে? ধরেন বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি বললো যে আপনারা যে পিএসসিটা নিয়োগ করবেন, এখানে আপনার থাকবে 2 জন লোক আর 5 জন থাকবে বিরোধী দলের। আর 5 জন বিরোধী দলের সঙ্গে তারা পারবে? তাহলে যে নিয়োগটা হবে এই নিয়োগটা তারা পছন্দ করবে? কোনো গভর্নমেন্ট পছন্দ করবে? বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আচ্ছা, মহা হিসাব পরীক্ষক, ওখানেও একই জিনিস। ওখানেও দেখা গেছে যেগুলো হবে তার মধ্যে 7 জনের কমিটি হবে, 7 জনের কমিটির মধ্যে 2 জন সরকারি দলের আর 5 জন হবে বিরোধী দল থেকে আসবে, বিভিন্ন পোস্ট থেকে। আবার দুদকের যিনি দুদকের সদস্য যে নিয়োগ করা হবে, সেটা নিয়োগের ক্ষেত্রে 7 জনের কমিটি করা হবে। সেই 7 জনের কমিটিতে 1 জন থাকবে সরকারি দল থেকে, 3 জন থাকবে বিরোধী দল থেকে, আর 3 জন হবে দল নিরপেক্ষ। তাহলে সরকারি দলের কোনো ভূমিকা থাকবে এখানে? থাকবে না। আপনি হয়তো বলবেন যে ভালোই তো, তাহলে সরকারি দল কোনো দুর্নীতি করতে পারবে না, বিরোধীরা হ্যান্ডেল করবে। আর এটা যদি এমন হয় যে বিরোধী দলের সবগুলো গুরুত্বপূর্ণ জায়গা থাকে, অনেকটা এরকম হলো না যে আপনি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন, যদি আপনি ফার্স্ট হন তাহলে পাবেন রৌপ্য পদক, যদি সেকেন্ড হন তাহলে পাবেন স্বর্ণ পদক। বিষয়টা কি এরকম হয়ে গেল না? হ্যাঁ, সবগুলি নিয়ন্ত্রণ থাকবে বিরোধী দলের হাতে। সরকারি দলের, তাহলে সরকারি দলের যে লাভটা কি হলো? দেশ চালাবে কেনা? সরকার তো চালাবে। দেশ চালানো যদি কোনো ঝামেলা হয়, বদনাম হয়, তাহলে তো সরকারি দলের বদনাম হবে, কিন্তু নিয়োগ করতে করবে বিরোধী দলের লোকেরা এসে। তো এই যে সাংবিধানিক পদ, আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম মাত্র, এই যে সাংবিধানিক পদগুলি যে নিয়োগটা, এই প্রত্যেকটা এই নিয়োগের ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন যদি নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে থাকে, তাহলে ডক্টর ইউনূস বলতেছেন যে আপনারা যে গণভোট দিবেন, আপনারা বলবে, ওখানে বলা হয়েছে যে সাংবিধানিক পদগুলিতে জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। তাহলে জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো ঠিক হয় নাই।
যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো তার মানে কি ওটা ঠিক হয় নাই, তাহলে আপনি কীভাবে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ করবেন? তো ঝামেলা কিন্তু ভাই এরকম আছে অনেক। মানে আমার কাছে মনে হয়েছে ভাই এই পুরাটাই হলো একটা গোঁজামিলের ব্যাপার, এবং এই গোঁজামিলটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এই কারণে যে আগামীতে যারা ক্ষমতায় আসবে, যারাই আসুক ক্ষমতায়, তারা যাতে দেশ চালাইতে অক্ষম হন, তারা দেশ চালাইতে পারবেন না। তো সমস্ত আপনি ক্ষমতা স্বর্ণপদক দিয়ে দিচ্ছেন বিরোধী দলের হাতে, তো সরকারি দল কি করবে? বসে বসে আঙুল চুষবে? কথাটা কিন্তু সিম্পল। আপনি ভাবেন, আপনি ইলেকশন করতেছেন, বলা হলো যদি আপনি হারেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগগুলো আপনি করবেন, আর যদি আপনি জিতেন তাহলে আপনি চুপচাপ বসে বসে দেখবেন। তাহলে আপনি কোনটা করবেন ভাই, হারবেন না জিতবেন? পৃথিবীতে কোথাও এরকম আছে? আলী রিয়াজ সাহেব আবিষ্কার করছেন এটা। কেন আবিষ্কার করছেন? যে এমন একটা পদ্ধতি ওনারা তৈরি করতেছেন, দেখেন সব মিলে কিন্তু জুলাই সনদ, এর মধ্যে ভালো মন্দ অনেক অনেক ভালো ভালো জিনিস আছে, এখানে আমরা স্বীকার করবো না, অনেক কিছু আছে এটা ভালো। রাষ্ট্রপতির সঙ্গে প্রাইম মিনিস্টারের যে ক্ষমতার যে ভারসাম্যটা ভালো, এরকম অনেক কিছু ভালো আছে। কিভাবে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করতে হবে এটা ভালো, কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে এগুলো অনেক ভালো জিনিস আছে। এই ভালোর মধ্যে এইগুলি এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে নাকি আগামী সরকার ঠিক মতো চলতেই না পারে। তো সরকার না চললে কি হবে?